আচ্ছা, আজ আমরা রবার্ট কিওসাকির ওই বিখ্যাত বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড সেটার বাংলা অনুবাদ নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, বইটা তো দারুণ জনপ্রিয়। একদম। এর মূল ব্যাপারটা হলো দুটো ভিন্ন ধরনের বাবার মানে আর্থিক দর্শন নিয়ে। একজন খুব শিক্ষিত কিন্তু আর্থিকভাবে তেমন সফল নন, যাকে লেখক পুয়ার ড্যাড বলছেন। হ্যাঁ, আর অন্যজন স্কুলের গণ্ডি হয়তো পেরোননি কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ ধনী, মানে রিচ ড্যাড। ঠিক। আর এই যে দুটো দর্শনের মধ্যেকার তফাৎ, সেটাই লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের চিরাচরিত যে ধারণাগুলো আছে টাকা পয়সা নিয়ে, সেগুলোকে বেশ বড় একটা ধাক্কা দেয় বইটা। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বইয়ের মূল শিক্ষাগুলো কি সেগুলো একটু সহজ করে বুঝতে, যা আমাদের আর্থিক ভাবনা চিন্তায় হয়তো নতুন দিক দেখাতে পারে। শুরুতেই তো লেখক বলছেন তার দুই বাবার কথা। তাদের উপদেশগুলো ছিল একেবারে উল্টো। হ্যাঁ, যেমন ধরুন ওনার শিক্ষিত বাবা মানে পুয়ার ড্যাড, উনি কি বলতেন? উনি সবসময় বলতেন যে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, তাহলেই একটা ভালো চাকরি পাবে, জীবনটা নিরাপদ হবে। মানে চিরাচরিত যে ভাবনাটা, যেটা আমরা প্রায় সবাই শুনে বড় হয়েছি। কিন্তু রিচ ড্যাড তিনি কি বলতেন? রিচ ড্যাড ঠিক এর উল্টোটা বলতেন। উনি জোর দিতেন ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞানের ওপর। মানে শুধু টাকা রোজগার নয়, টাকা কিভাবে কাজ করে, কিভাবে টাকাকে দিয়ে কাজ করানো যায় সেটা শেখার ওপর। ওই যে ভালো চাকরি, নিরাপদ ভবিষ্যতের ধারণা, ওটাকে উনি একরকম বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। বলতেন ওটা আসলে একটা ফাঁদ। এই টাকাকে দিয়ে কাজ করানো, এটাই তো মনে হয় বইটার একদম কেন্দ্রে, তাই না? আর এখানেই তো আসছে ওই র্যাট রেসের ব্যাপারটা। ঠিক ধরেছেন, ওই ইঁদুর দৌড়। লেখক তো নিজের ছোটবেলার একটা দারুণ উদাহরণ দিয়েছেন। কোনটা? ওই যে কমিক্স লাইব্রেরির কাজটা? হ্যাঁ, রিচ ড্যাড ওকে আর ওর বন্ধু মাইককে দিয়ে কাজ করিয়েছিলেন। পারিশ্রমিক ছিল ঘন্টায় মাত্র 10 সেন্ট। মাত্র 10 সেন্ট? হ্যাঁ, মানে উদ্দেশ্য টাকা দেওয়া ছিল না, উদ্দেশ্য ছিল শেখানো যে শুধু মাস মাইনে টাকার জন্য জীবনভর দৌড়ানোটা, ওটাই আসলে র্যাট রেস, একটা ফাঁদ। লেখক বলছেন দুটো অনুভূতি, ভয় আর লোভ, এই দুটো জিনিসই মানুষকে এই ফাঁদে আটকে রাখে। ভয় আর লোভ কিভাবে? ভয় হলো ধরুন চাকরি হারানোর ভয় বা মাস শেষে বিল মেটাতে না পারার ভয়, আর লোভ বেতন বাড়লে আরও ভালো কিছু কেনার ইচ্ছা, আরও বড় জীবনযাত্রা, এই লোভ। আচ্ছা। এই দুটো টানেই মানুষ ওই চক্রে ঘুরতে থাকে। বেতন বাড়ে কিন্তু পাল্লা দিয়ে জীবনযাত্রার খরচও বাড়ে, ফলে অবস্থাটা একই রকম থেকে যায়। এটা কিন্তু সত্যি ভাবার মতো কথা। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? এখানেই কি ওই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা আসছে? একদম। বইটার অন্যতম শক্তিশালী দিক আমার মনে হয় এটাই। সম্পদ বা অ্যাসেট আর দায় বা লায়াবিলিটির খুব সহজ কিন্তু খুব কার্যকরী একটা সংজ্ঞা দিয়েছেন লেখক। কি সেটা? খুব সহজ। সম্পদ হলো তাই যা আপনার পকেটে টাকা আনে, আর দায় ঠিক উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। শুনতে তো বেশ সোজাই লাগছে। হ্যাঁ, শুনতে সোজা, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা এই পার্থক্যটাই ঠিকঠাক ধরতে পারি না অনেক সময়। যেমন একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একটা বড় বাড়ি কিনলেন অনেক টাকা লোন নিয়ে, বা একটা দামি গাড়ি। আমরা এগুলোকে কি ভাবি? সম্পদ ভাবি তো বটে। ঠিক, কিন্তু লেখক বলছেন ভেবে দেখুন, যদি ওই বাড়ির বিশাল মর্টগেজ বা গাড়ির ইএমআই প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, আপনার আয়ের উপর চাপ সৃষ্টি করে, তাহলে ওটা আসলে কি? তাহলে তো ওটা দায় হয়ে গেল, লায়াবিলিটি। একদম, ওটা তখন লায়াবিলিটি, অ্যাসেট নয়। ধনীরা সবসময় অ্যাসেট কেনার দিকে মনোযোগ দেয়, মানে এমন কিছুতে টাকা ঢালে যা থেকে আরও টাকা আসে, যা তাদের আয়ের উৎস বাড়ায়। বইয়ের ওই ক্যাশ ফ্লো ডায়াগ্রামগুলো, ওগুলো বেশ কাজের, তাই না? হ্যাঁ, ওই ছবিগুলো দেখলে বিষয়টা খুব পরিষ্কার বোঝা যায়। টাকার ফ্লোটা কোদিক থেকে কোদিক যাচ্ছে। মধ্যবিত্তরা প্রায়শই না বুঝেই অনেক দায় কিনে ফেলে, আর সেগুলোকে সম্পদ ভাবে। বুঝতে পারছি। তাহলে সম্পদ চিনে নেওয়ার পর কি করতে হবে? বইতে যে বলা হয়েছে নিজের ব্যবসায় মন দিন, এর মানে কি চাকরি ছেড়ে দিতে হবে নাকি? না, সরাসরি তা নয়। লেখক আসলে বলতে চেয়েছেন আপনার মূল পেশা বা চাকরি যাই হোক না কেন, সেটার পাশাপাশি নিজের একটা অ্যাসেট বেস তৈরি করতে হবে, নিজের সম্পদের ভিতটাকে মজবুত করতে হবে। ও আচ্ছা, মানে দুটো একসঙ্গেই চলবে? হ্যাঁ,
চাকরি আপনার বর্তমান আয় নিশ্চিত করে, কিন্তু লম্বা সময়ের জন্য আর্থিক স্বাধীনতা যদি চান তাহলে নিজের অ্যাসেট বা সম্পদ তৈরি করতেই হবে। কি ধরনের অ্যাসেট হতে পারে? অনেক কিছুই হতে পারে, যেমন এমন কোনো ব্যবসা যা চালাতে আপনার সবসময় থাকার দরকার নেই। স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড হতে পারে, রিয়েল এস্টেট যা থেকে ভাড়া আসে, কিংবা ধরুন বইয়ের রয়্যালটি বা কোনো পেটেন্ট থেকে আয়, মানে মেধাস্বত্ব। আচ্ছা, মূল কথাটা হলো শুধু মাইনে পাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, অ্যাসেটের মালিক হওয়ার দিকে এগোতে হবে। বইটাতে ট্যাক্স বা কর নিয়েও তো কিছু ইন্টারেস্টিং কথা আছে। আর কর্পোরেশনের ক্ষমতা? হ্যাঁ, ওটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ধনীরা কিভাবে কর্পোরেশন বা কোম্পানি কাঠামো ব্যবহার করে আইন মেনেই কম ট্যাক্স দেয় সেটা লেখক দেখিয়েছেন। সেটা কিভাবে সম্ভব? দেখুন, ব্যাপারটা হলো স্ট্রাকচারের। একটা কর্পোরেশন বা কোম্পানি আগে আয় করে, তারপর সেই আয় থেকে ব্যবসার যাবতীয় খরচ খরচা বাদ দেয়, একদম শেষে যা লাভ থাকে সেটার উপর ট্যাক্স দেয়। আচ্ছা, কিন্তু একজন চাকরিজীবী বা ধরুন সাধারণ ছোট ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার, তাদের আয়ের উপর কিন্তু প্রথমেই ট্যাক্স কেটে নেওয়া হয়, তারপর যা থাকে সেটা তারা খরচ করতে পারে। ও, এই হলো পার্থক্য। হ্যাঁ, ধনীরা এই কর্পোরেট কাঠামোটাকে কাজে লাগায়, এতে তাদের আর্থিক সুরক্ষা বাড়ে, আবার আইন মেনে করের বোঝাও কিছুটা কমে যায়। এটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। তার মানে আসল কথা হলো শুধু বেশি টাকা রোজগার করাই যথেষ্ট নয়, আসল হলো আর্থিক জ্ঞান অর্জন করা, ফিনান্সিয়াল লিটারেসি, এবং সেটাকে ঠিকঠাক ব্যবহার করা। একেবারে তাই, 100% ঠিক। ধনীরা শুধু টাকা উপার্জন করে না, তারা টাকা তৈরি করতে শেখে। মানে তারা সুযোগ খুঁজে নেয়, অনেক সময় নিজেরাই সুযোগ তৈরি করে, যেখানে অন্যরা হয়তো কোনো সম্ভাবনাই দেখেনি। আর ঝুঁকি নেওয়ার ব্যাপারটা? হ্যাঁ, ঝুঁকি তো নিতেই হয়, কিন্তু তারা ঝুঁকিটা বোঝে, আর সেই ঝুঁকিটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও শেখে। তাদের আর্থিক জ্ঞানটাই এক্ষেত্রে সাহায্য করে। আরেকটা জরুরি বিষয় হলো শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। শেখার জন্য কাজ করা মানে? এমন কোনো চাকরি বা দায়িত্ব বা প্রজেক্ট বেছে নেওয়া যেখান থেকে নতুন কিছু শেখা যাবে, নতুন কোনো স্কিল অর্জন করা যাবে, যা ভবিষ্যতে আরও সম্পদ তৈরি করতে সাহায্য করবে। হতে পারে সেই কাজের বর্তমান বেতন হয়তো একটু কম, কিন্তু দীর্ঘমেয়াদে দেখলে ওই অর্জিত দক্ষতা কিন্তু অনেক বেশি মূল্যবান হতে পারে। তাহলে সব মিলিয়ে যদি বলি, রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের গতানুগতিক অনেক আর্থিক চিন্তাভাবনাকে বেশ বড় রকমের একটা চ্যালেঞ্জ জানায়, আর পথ দেখায় আর্থিক স্বাধীনতার দিকে যাওয়ার, মূলত অ্যাসেট তৈরি আর বিনিয়োগের মাধ্যমে। নিঃসন্দেহে বইটা বারবার এটাই মনে করিয়ে দেয় যে আর্থিক জ্ঞান অর্জন করাটা মানে এটা কোনো একদিনের ব্যাপার নয়, এটা একটা জীবনভর শেখার প্রক্রিয়া, চলতেই থাকে। একদম। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যে গতানুগতিক পড়াশোনা করি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি সত্যিই আমাদের জীবনের কঠিন আর্থিক চ্যালেঞ্জগুলোর জন্য তৈরি করে, নাকি আমাদের এবার একটু অন্যভাবে ভাবা উচিত? ওই রিচ ড্যাডের দেখানো পথে হাঁটার সময় কি এসে গেছে? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো।